রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপর এসে শুয়ে পড়ল, তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে ধাক্কা দিয়ে বললাম, সারাদিন কাজ করে রাতেও তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতেও পারি না। কণিকা মুখ কালো করে বলল, তুমি তো জানো আমি তোমার বুকে ছাড়া ঘুমাতে পারি না। এমন ন্যাকামো না করলেও তো পারো, তোমার জন্য কোনো কাজে শান্তি নেই আমার। ভালো, তবু আমি তোমার বুকে ঘুমাবো। তুমি মরে গিয়ে তো আমাকে মুক্তি দিতে পারো। রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ্য হয় না। এমন একটা বস্তা গায়ের উপর থাকলে কি কেউ ঘুমাতে পারে? বউ আদরে গলায় বলল, আমি তো শুধু রাতের বেলাতেই বুকে ঘুমাই, আর তো কখনো জ্বালাতন করি না। তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি। আমার মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও। কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালের উপরে রাখলো। গেল আমার মাথা গরম হয়ে। আমি প্রচন্ড রকম বকাঝকা করতে লাগলাম। শেষে রুম থেকে বের হয়ে গেলাম। সকাল 8টায় ঘুম ভেঙে দেখলাম মিতা আমার বুকের উপরেই ঘুমিয়ে আছে। গেল মাথাটা গরম হয়ে, আবারও ধাক্কা মেরে তুলে দিলাম। মিতা উঠে দাঁড়িয়ে গেল। আমি বললাম, তোমার লজ্জা শরম বলতে কিছুই নেই, এরকম কেন তুমি? এত কথা বলার পরও আমার কাছে এসে গায়ের উপর শুয়ে থাকলে? মিতা চুপ করে থেকে বলল, করবোটা কি? তোমার বুক ছাড়া তো ঘুম আসে না। আমি রাগান্বিত হয়ে বললাম, ন্যাকামো বন্ধ করো, তোমার ন্যাকামো আমার আর ভালো লাগে না। কণিকা চুপ করে থেকে বলল, করবোটা কি? তোমার বুক ছাড়া তো আমার ঘুম আসে না। আমি রাগান্বিত হয়ে বললাম, ন্যাকামো বন্ধ করো, তোমার ন্যাকামো আমার আর ভালো লাগে না। কণিকা মুখ কালো করে বলল, ন্যাকামো করার কি আছে? তুমি আমার স্বামী, আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। আমি রাগ দেখিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে দাঁড়িয়ে ভাবলাম, আপনারা নিশ্চয়ই ভাবছেন স্ত্রী বুকের উপর ঘুমালে আমি এত বিরক্ত কেন হই? আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে। আমি কিছুতে স্ত্রীকে বলতে পারি না। এমন বেহায়া মেয়ে আমি খুব কম দেখেছি। ওর জন্য রাতে মিতার সাথে তেমন কথা বলতে পারি না। ঘুমাতে এলে আমাকে ধরে রাখে, একটা মেসেজ আদান প্রদান করব, সেটাও হয়ে ওঠে না। সবসময় লেগেই থাকে। এমনকি গায়ে হাত তুললেও ওর এই স্বভাব পরিবর্তন করতে পারেনি। আসলে ওকে আমার এখন আর ভালো লাগে না। পরের দিন অফিস শেষ করে তাড়াহুড়ো করে আমার গার্লফ্রেন্ড মিতাকে নিয়ে 2 দিনের জন্য কক্সবাজার বেড়াতে গেলাম। বাড়িতে বউকে কিছুই বলিনি। দুজনে পাশাপাশি হোটেলে হেলান দিয়ে বসে আছি, সুখ দুঃখের কথা বলছি। মিতা আমার হাত ধরে বলল, তুমি আমাকে কখন বিয়ে করবে? খুব তাড়াতাড়ি হবে। আপদটা বিদায় করে তারপর বিয়ে করব, না হলে শান্তি হবে না। সারাক্ষণ জ্বালাতন করবে। কথা বলার মাঝে বউয়ের ফোন চলে আসলো। 3বার কেটে দেওয়ার পরও রিং হচ্ছে। বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে বললাম, কেন ফোন করছো? কি সমস্যা তোমার? বউ একটা অট্টহাসি দিয়ে বলল, তুমি পাশে না থাকলে এই জগৎটা আমার কেন জানি অন্ধকার মনে হয়। আজকে 2 দিন হলো বাসায় আসছো না, কি হয়েছে? তোমার মন খারাপ? আমি কোনো জবাব দিলাম না, চুপ করে শুনে আছি। তুমি বাসায় চলে আসো, আমি তোমার হাত পা টিপে দেবো, খুব আদর করব, কপাল টিপে দেবো। প্লিজ লক্ষ্মী, চলে আসো। আমি কোনো কথা না বলে ফোনটা কেটে দিলাম। তারপর মিতাকে বললাম, তাড়াতাড়ি রেডি হও, আমাকে অফিসে যেতে হবে। রাতের বেলা বাসায় আসলাম। আমার স্ত্রী ঘুমিয়ে আছে। আমি রুমে ঢুকে কাপড় চোপড় খুলছিলাম। দেখছি তার কোনো সারা শব্দ নেই। আস্তে করে গায়ে হাত দিয়ে বুঝলাম গা অনেক বেশি গরম হয়ে আছে। কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া দিল না। অনেকক্ষণ ডাকাডাকি। এরপর আমি ফ্রেশ হতে চলে গেলাম। প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে আবারও আসলাম। দেখলাম কণিকার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। তাই ওকে নিয়ে হাসপাতালে গেলাম। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করে বলল, ওর অবস্থা অনেক বেশি খারাপ, এখনই আইসিইউতে ভর্তি করতে হবে। কিন্তু আমি ওর জন্য এত টাকা নষ্ট করতে পারবো না। ডাক্তারকে বুঝিয়ে তাই সাধারণ মহিলা ওয়ার্ডে ভর্তি করে দিয়ে চলে এলাম। পরের দিন অফিসে এসে মিতার সাথে গল্প জুড়ে দিলাম। মেয়েটা আমাকে ছাড়া কিছুই বুঝতে চায় না। মিতা আমার অফিস কলিগ। ওর হাসি মুখটা যে কোনো পুরুষকে নিজের কাছে টানতে বাধ্য। তাই আমি ওর কাছে চলে আসি সব সময়। সারাদিন বেশ ভালো কেটে গেল। সন্ধ্যাবেলা বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। না, আজ আর এই টেবিলে আমার পছন্দের কিছু রান্না করা নেই। কণিকা রোজ সন্ধ্যা হলে আমার পছন্দের হালকা খাবার বানিয়ে দিত, তারপর নিজের হাতেই খাইয়ে দিত। মিতার সাথে রিলেশনে যাওয়ার পর একদিন বলেছিলাম, তোমার আমাকে খাইয়ে দিতে হবে না, নাকি বিষ মিশিয়ে এভাবে খাওয়াতে আসো। মন খারাপ করে ফেললো। তারপর থেকে আর কখনো খাইয়ে দিতে দেখিনি। খাটে গিয়ে শুয়ে মিতার সাথে কথা বলতে লাগলাম, কিন্তু এখন ওর সাথে কথা বলতে ভালো লাগছে না। হঠাৎ খেয়াল আসলো কণিকা হাসপাতালে ভর্তি। মেয়েটার আর কোনো খোঁজ খবর কেন নিলাম না? সারাদিন কোনো খোঁজ নেওয়া হয়নি। আচ্ছা, ওর কি জ্ঞান ফিরেছে, নাকি ও আর পৃথিবীতে নেই? মরে গেলেই তো আমার আর মিতার জন্য ভালো হয়। সকালে একবার যেতে হবে হাসপাতালে, দেখি কেমন আছে। এখন ঘুমিয়ে পড়ি, কিন্তু শুয়ে কোনো শান্তি পাচ্ছি না, কিছুতেই ঘুম আসছে না। আজ মিতা নেই বলে কি এমন হচ্ছে? হয়তো বুকের উপর কেউ না থাকলে ঘুম আসবে না। অভ্যেসটা খারাপ হয়ে গেছে। রাত যত বাড়ছে কণিকার কথা তত বেশি মনে পড়ছে। কিছু সময় এপাশ ওপাশ করলাম, কিন্তু ঘুমাতে পারলাম না। কিছু ভালো লাগছে না। উঠে হাসপাতালের দিকে রওনা দিলাম, কিন্তু হাসপাতালে গিয়ে দারোয়ানের কাছে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোনো ছেলেকে ঢুকতে দেবে না। কিছুই করার নেই বলে ডাক্তারের কাছে ওর খোঁজ নিতে গেলাম। সকালে যে কণিকা নামের মেয়েটাকে ভর্তি করানো হয়েছিল তার কি অবস্থা? ডাক্তার ফাইলটা হাতে নিয়ে বলল, ওনার অবস্থা খুবই খারাপ, শরীরে কোনো রেসপন্স করছে না, স্যালাইনও টানতে পারছে না শরীর। আইসিইউতে না রাখলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে, তাহলে আইসিইউতে রাখার ব্যবস্থা করুন। সরি স্যার, এখন আইসিইউতে কোনো সিট খালি নেই, আপনাকে অন্য কোথাও দেখতে হবে।
একটা সিট খালি ছিল, যা বিকেলে বুক হয়ে গেছে। ডাক্তারকে কিছু না বলে চলে এলাম সেখান থেকে বাহিরে। কণিকাকে ঢাকায় নিতে গেলে এখন অনেক সময় লাগবে আর অনেক টাকা খরচ হবে। দেয়াল ঘড়ির দিকে তাকালাম, রাত 3টা বেজে গেল। আর কিছু না ভেবে বাড়ির দিকে রওনা দিলাম, কিন্তু বাড়ি ফিরলে কণিকাকে বেশি মনে পড়তে থাকলো। বেলকুনির পাশে দাঁড়ালাম, ভাবলাম মিতার জন্মদিনে আমার কাছে টাকা ছিল না। অনেক চিন্তায় মরে গেলাম। আমি মিতাকে একটা চেইন উপহার দিব বলেছিলাম, টাকা কোথায় পাবো? খুব চিন্তায় পড়ে গেলাম। তখন কণিকা ওর গলার চেইন আর নগদ 10,000 টাকা দিয়ে বলেছিল, তোমার তো 20,000 টাকা লাগবে, এতে হয়তো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ওর দিকে এক পলক তাকিয়েছিলাম। ও মুচকি হেসে বলেছিল, তুমি চিন্তায় থাকলে আমারও অনেক কষ্ট হয়, চোখের কোণে পানি জমে যাচ্ছে। আজ অনেক দিন পর কণিকার সাথে কাটানো সকল মুহূর্ত মনে পড়ছে। অফিস থেকে ফিরতে কণিকা আমাকে রোজ জড়িয়ে ধরতো। ওকে বললাম, ছেলেদের শরীর রাখলে ব্যবসা করো, আমাকে এত বিরক্ত করবে না। সেদিনের পর থেকে কণিকার আমাকে জড়িয়ে ধরতো না। শুধু রাতে আমার বুকে ঘুমানোটা পরিবর্তন করতে পারেনি। সকাল হতে হাসপাতালে চলে গেলাম। আজ কণিকাকে আইসিইউতে রাখবো, এখানে না হলেও অন্য কোথাও। কণিকাকে ছাড়া আমি এক রাতও থাকতে পারি না। আমার সব করা কাজের জন্য মাফ চাইবো, আর কষ্ট দেব না ওকে। হাসপাতালে গিয়ে জানতে পারলাম কাল রাতে একটা মেয়ে মারা গেছে। না, এটা কণিকা হতে পারে না। কণিকা আমাকে কথা দিয়েছিল আমাকে রেখে যাবে না, আমাকে ছাড়াও থাকতে পারে না। কণিকা নিশ্চয়ই ওর কথা রাখবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিল। কণিকার প্রাণহীন দেহটা খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। শেষ কবে ওকে জড়িয়ে ধরেছি মনে নেই। ওর মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগলাম, তুমি বলতে না তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, তাহলে আজ থেকে কি করে থাকবে? জানো, কাল রাতে আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারিনি। গায়ের উপর এই বস্তাটা না থাকলে আমার ঘুম আসে না। এবার আর বলবো না তুমি বিষ মিশিয়ে মেরে ফেলতে চাও, বলো না প্লিজ। আমার খুব খিদে লেগেছে, কাল রাতে খাইনি জানো, তোমার কলিজা না খেয়ে আছে। আর তুমি নিশ্চিতভাবে কি করে ঘুমিয়ে আছো? আগে প্রতি রাতে আমার বুক ওর চোখের পানিতে ভিজে যেত। আমি যেমন কিছু বলতাম না, ওর চোখ মুছিয়ে দিতাম না। আজ আমার চোখের পানিতে ওর বুক ভিজে যাচ্ছে, কিন্তু ও চুপ করে ঘুমিয়ে আছে। সত্যি কি আমি ওকে আর ফিরে পাবো না? এভাবে বুক ফেটে কান্না করে যাচ্ছে। প্রিয় দর্শক, এখনই সাবধান হয়ে যান, আপনাদের কারো জীবনে যাতে আজকের গল্পের হিরোর মতো এই ঘটনা না ঘটে। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। গল্পটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় হানিফ ও শিহাব।